কম্পিউটারের ব্যবহার, এটা ছোটবেলা থেকেই করতে হবে, নাহলে পরে নিউ এডুকেশন পলিসিতে এই কথাগুলো বলা হয়েছে, ঠিক আছে, অনেকগুলো ভাগ করা হয়েছে। কারণ আমি এখনো দেখছি যে মাস্টারমশাইদের সম্মান জানানোর ব্যাপারটায় এটাও যেন একটা দুর্গাপূজা, বিভিন্ন জায়গায় দুর্গাপূজা বাড়ার মতো এই শিক্ষকদের সংবর্ধনা জানানো এটাও কিন্তু বাড়ছে। যে আমরা এমন একটা সময় চলছি যখন ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক ফায়দার জন্য। কিছু মানুষ ধর্মকে ব্যবহার করা করছে তার নিজস্ব ফায়দার জন্য। তা এইটাকে আমি খুব ঘৃণ্য কাজ বলেই মনে করি। ধর্ম হচ্ছে যার যার বিশ্বাস, আমার বিশ্বাস আমার কাছে থাকবে, আরেকজনের বিশ্বাস আরেকজনের কাছে থাকবে। আমার কোন ধর্মের কি এই কথা আছে নাকি অন্য ধর্মের লোককে মারো? এ তো নেই। ব্রহ্মং জানতি য স ব্রহ্ম, যিনি ব্রহ্মাকে জানেন তিনি ব্রহ্ম। আমি মিডিয়াকে এমন নির্লজ্জ ভাবে, এত ন্যাক্কারজনক ভাবে, একদম নাম করা মিডিয়া, তারা কোন একটা রাজনৈতিক দল বা ব্যক্তিকে এমন সমর্থন করছেন, এটাও কাম্য। মিডিয়ার কাছে আমরা নিরপেক্ষতা আশা করি। যদি সরকারের কেন্দ্রে বসিয়ে দেওয়া হয়, এই সমস্যা তো আপনিও সমাধান করতে পারবেন না। কারণ অতি দুঃখের সঙ্গে, অতি লজ্জার সঙ্গে আমাদের জানাতে হয় যে আমাদের দেশ বিদেশি অনুদানের টাকায় চলে, ধার করে চলে, দয়ার উপর চলে। আজ একটা বন্যা হোক, আজ একটা মহামারী হোক, বিদেশ থেকে অনুদান না আসলে সেখানে সরকারি ত্রাণ পৌঁছায় না। এই কথাটা আংশিক সত্য, আংশিক সত্য কথা। নিয়ম হচ্ছে বিদেশ থেকে অনুদান কেমনি দেয় নাকি? বিদেশ থেকে অনুদান আমাকে দেয় তখনই যখন আমার থেকে তার কিছু পাওয়ার আছে, এমনি অনুদান দেয় না, ওটা ঠিক নয়। আর কি বলছিলেন আপনি প্রশ্নটা? হ্যাঁ, আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিদেশেরই সব ভালো আছে, আমাদের দেশে কিছু নেই এমন নয়। আমরা 175 বছর ইংরেজের গোলাম ছিলাম। ইংরেজ কি করতো? আমাদের সোনার দেশ থেকে সমস্ত কিছু নিয়ে যেত। ওদের দেশে কি আছে? শুধু তো বরফ পড়ে, চাষাবাদ হয় না। আমাদের দেশের সব ভালো জিনিস ও দেশে চলে যেত। এখনো তো আমরা যে গমের রুটি খাই, সেই গমের নির্যাসটা আমেরিকা খায়। তার মানে তার ভিটামিন, তার মিনারেল, তার গুণগত মান সব আমেরিকায় চলে যায়। আর আমরা চিবড়াটা খাই। না না, এই কথাটা ঠিক। কটা উচ্চ গম খাই আমরা। না না না, এই একটা সময় ছিল পিএল 480 চুক্তি টুক্তি, এই এখন এই সব সিচুয়েশন নেই, এখন এই ব্যাপারটা নেই। এটা ঠিক নয়, এটা ঠিক। আচ্ছা, আপনি যেহেতু শিক্ষক, তাই জন্য বলছি, আরে আমি শিক্ষকতা করি, ঠিক আছে। হ্যাঁ, বাক স্বাধীনতার উপর যে গোটা দেশে একটা হস্তক্ষেপ চলছে, আপনি তো বললেন সাংবাদিকদের এ করা উচিত। যে দেশে বাক স্বাধীনতা নেই সেখানে লোকে রুখে দাঁড়াবে কিভাবে? কেউ যদি দাঁড়াতেও চায়, লোক তো রুখে দাঁড়ায়। বাক স্বাধীনতা যেখানে নেই সেখানে প্রতিবাদ হচ্ছে, তো প্রতিবাদ হয়, তো প্রতিবাদ হয়, এবং সেই প্রতিবাদের আমি জানি না কতটা ফল হয়। বাক স্বাধীনতার হস্তক্ষেপ খুবই খারাপ। যদি রাষ্ট্র সেই হস্তক্ষেপ করে সেটা আরো খারাপ। যে কোনো লোক করলেই খারাপ, রাষ্ট্র যদি করে সেটা আরো খারাপ। এবং এটা ইটস এ ফ্যাসিস্ট ট্রেন্ড। ফ্যাসিস্টরা সাধারণত এই ধরনের জিনিস করে। এই ফ্যাসিস্ট ট্রেন্ডটা আমাদের মধ্যে এসছে। তো যদি এর আমি তীব্র নিন্দা করি যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা অন্যায়। ঠিক আছে। হ্যাঁ, আর একটা লাস্ট কোশ্চেন, এটা করেই আজকের মতো আমরা শেষ করব। বলো বলো। আবার আগামী দিনে আপনার কাছে যদি আসার সময় সুযোগ হয়, আপনি সময় দেন তো? তো সেটা হচ্ছে যে মানে ওই যে আপনি বললেন যে খামার ভিত্তিক চাষাবাদ করলে অনেকটা সমস্যার সমাধান। সোভিয়েত রাশিয়া তো যৌথ খামার করে অনেক চেষ্টা করে দেখেছে, কিন্তু তো ফেলিওর। তাহলে সোভিয়েত রাশিয়া যেখানে পারেনি সেখানে ভারত কতটা সাকসেস হবে আপনার কি মনে হয়? মানে একটা উড়ালপুল ভেঙে গেছে মানে আর সব উড়ালপুল ভেঙে যাবে? গুজরাটে একটা উড়ালপুল ভেঙেছে, তার মানে কি পশ্চিমবঙ্গে যে উড়ালপুল গুলো আছে সবই ভাঙবে?
ভারতবর্ষের সব উড়ালপুল ভাঙবে? আপনি প্রথমত অপটিমিস্ট হন। সোভিয়েতের পতনের কারণ কিন্তু শুধু যৌথ মানে কোঅপারেটিভ সিস্টেমে চাষ নয়। সোভিয়েত ইউনিয়নের পতনের এটাও একটা কারণ, স্টার ওয়ারে পাল্লা দিতে চেয়েছিল আমেরিকার সাথে। আমেরিকার ইকোনমি যত স্ট্রং, সোভিয়েত রাশিয়ার ইকোনমি অত স্ট্রং ছিল না। দেয়ার আর নাম্বার অন্তত 9খানা কারণ ছিল রাশিয়ার পতনের জন্য। সেই 9টা কারণের মধ্যে আপনি একটা আনলেন, এই একটাই কারণ নয়, এই একটা ছিল বাঁচার কারণ। সোভিয়েত যে স্বাধীনতার পর এত বছর বেঁচে ছিল তার কারণ ছিল ওটা। পরবর্তীকালে অর্থনৈতিক দিক থেকে দেউলিয়া হয়ে যায়, এবং সেটাও তার বিদেশ নীতির ভুলের কারণে। সুতরাং আমি এই নিয়ে আর কথা বাড়াতে চাই না, আমি শুধু বলি এটা একটা পজিটিভ দিক। শুনুন, সবকিছু কিন্তু সোভিয়েত ইউনিয়ন মানে একটা কনসেপ্ট, সেটা কমিউনিস্টদের কারো কেনা কনসেপ্ট নয়। এই কনসেপ্ট সবাই কেউ ব্যবহার করেছে, কেউ করেনি। এটা যদি আমার রাষ্ট্রের সরকার যদি ব্যবহার করে, তাহলে আমার সরকারের অ্যাসেট হবে এবং দেশ বাঁচবে, নতুবা বাঁচবে বলে আমি বিশ্বাস করি না। কারখানা করে কোনোদিন বেকার সমস্যার সমাধান হয় না। কারখানা কটা করবে? কি কারখানা করবে? আর ব্যবসা শুধু ব্যবসা, সবাই ব্যবসা করবে, এটাও ভুল কথা। সবাই ব্যবসা করলে ক্রেতা হবে। সুতরাং এইভাবে বেকার সমস্যার সমাধান হবে না। সরকারকে একটা স্ট্র্যাটেজি নিতে হবে, একটা টাইম বাউন্ডেড প্রোগ্রাম করতে হবে, যে এইভাবে আমার এই কৃষিজীবী মানুষকে আমি এইভাবে তাদের ওয়ে অফ এসকেপ দেবো, তাদের বাঁচার পথ এটা, এবং বাঁচার পথ এবং রাষ্ট্র গড়ার পথ। একটা সেক্টরের উন্নয়ন মানে সেটা তো রাষ্ট্রের উন্নয়ন। তাহলে কৃষিজীবী মানুষকে আমি এই সেক্টর দিয়ে এইভাবে উন্নয়ন করলে আমার রাষ্ট্রের আয় হবে। এটা যে ছেলেগুলোর জন্য যারা ইঞ্জিনিয়ার তাদের ইঞ্জিনিয়ারিং শিল্পে ব্যবহার করতে হবে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কোথায় কোথায় অটোমোবাইল ইন্ডাস্ট্রি হবে রাষ্ট্রকে ঠিক করতে হবে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য কি আধুনিকীকরণ করতে হবে সেটা রাষ্ট্রকে চিন্তা করতে হবে। এটা সকলের চিন্তার ব্যাপার নয়। এইভাবে যদি চিন্তা করে একটা রাষ্ট্র চলে, আমার মনে হয় আমাদের দেশে অভাব আছে, দারিদ্র আছে, বহুক্ষা আছে, কিন্তু আমি হতাশ নই। আমি আশা করি কেউ না কেউ এই পথটা দেখাবে, কেউ না কেউ এই পথ দেখাবে। হ্যাঁ, নিশ্চয়ই আশা ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু আপনি বলেছিলেন আমি নবীন চন্দ্র সেনের আশায় বিশ্বাসী। আপনি বলেছিলেন দ্রুতগামী গাড়ি যদি আমি বিদেশের পাই, তো আমার তাড়াতাড়ি যাওয়ার হলে আমি সেটাই অ্যাভেল করব। এটা ন্যাচারাল টেন্ডেন্সি। দ্রুতগামী গাড়ির কারখানা হতে পারে, বিদেশ থেকে মোবাইল না কি হতে পারে আমি বলছি, আমরা এক কথা বলি এটা হতে পারে, আবার এটা হতে গিয়ে কি কি তার ডিফেক্ট দেখা দেবে এটা তো রাষ্ট্রকে ভাবতে হবে। যারা চিন্তাবিদ তারা ভাববে যে এই দ্রুতগামী গাড়ি যদি আমি এত হাজার তৈরি করি, এত লাখ তৈরি করি, 5 বছর তৈরি করি, তাহলে যত গাড়ি তৈরি হবে তা কেনার মার্কেট কোথায়, কিংবা কিভাবে কি করতে হবে, এইটা যারা প্ল্যানার তাদেরকে তৈরি করতে হবে। এই জন্য অনেক পয়সা খরচ করতে হয়। সরকারকে এই ভাবনাটা নিতে হবে। সরকার যদি এই ভাবনা না ভাবে, আমরা খুব সহজ কথায় বলি চাকরি কেন পাবো না, বেকারি চাকরি দিয়ে চলে যাবে, না, চাকরি করে বেকারি। ধন্যবাদ।